Bismillahirrahmanirrahim. We're going to start the fifth chapter of consumer behavior, the consumer learning. আমরা চ্যাপ্টার 5 এর কনজিউমার লার্নিং চ্যাপ্টারের আজকে দ্বিতীয় পার্টের আলোচনা করতে যাচ্ছি এবং এখানে আমাদের আলোচ্য বিষয় আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। এর আগে আমরা কনজিউমার লার্নিং কাকে বলে সেটা পড়েছি। Then we discussed on the classical conditioning. This is a theory evolved by the Ivan Pavlov. এটা হচ্ছে আপনার ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর ক্লাসিক্যাল কন্ডিশনিং এর সাথে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। তো ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংটা আসলে কি জিনিস আমরা এখানে যদি দেখি যে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং অর অপারেন্ট কন্ডিশনিং is based on the notion that learning occurs through a trial and error process. এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ট্রায়াল এন্ড এরর এর মাধ্যমে কনজিউমাররা শেখে। ট্রায়াল এন্ড এরর অর্থাৎ ভুল করে বা একটা ট্রায়াল দেয় এবং সেখানে সে ভুল করে বা সেখানে সে ঠকে, এরপর সে আরেক জায়গায় ট্রায়াল দেয়, অবশেষে যেখানে সে জেতে বা যেখানে তার ম্যাচ করে সেইখানটায় সে স্থির হয়ে যায়। এটাই হচ্ছে কনজিউমারদের একটা সাইকোলজি। তো উদাহরণটা আমি দেব। যদি আমরা বলি যে আপনার চেনা একটা আছে না, টেইলার্স আছে না, যে টেইলার্স আপনি রেগুলার আপনার কাপড় বানান, অথবা কোনো একজন ব্যক্তি যার কাছ থেকে আপনি কাপড় বানান, প্রত্যেকেরই তো কম বেশি এরকম আছে না ফিক্স করা? জি স্যার। আচ্ছা, আপনি কি শুরুতেই তার কাছে গিয়েছিলেন? আপনি না এই স্যার। এলাকায় থাকাকালীন শুরু থেকেই তার কাছ থেকে বানান, বিষয়টি কি এরকম না? না এর স্যার। আগে আপনি একাধিক জনের কাছ থেকে বানিয়েছেন, কিন্তু কেমন যেন আপনার স্যাটিসফাই হয় নাই, হয় টাকায় হয় নাই, নইলে তার বানানোর কোয়ালিটিতে হয় নাই। সব মিলে আপনার এখন যার কাছ থেকে রেগুলার কাপড় তৈরি করিয়ে আনেন, এনার সাথে আপনি ওই কয়েকজনের কাছ থেকে ধাক্কা খেয়ে অথবা অপছন্দ হয়ে এনারটা মোটামুটি আপনার ম্যাচ করেছে, এরপর থেকে আপনি তার কাছ থেকে বানাচ্ছেন, তাই না? এই যে কনজিউমার সাইকোলজি। অথবা আপনি একটা জিনিস কিনতে গিয়ে এক দোকান দুই দোকান এরকম করে করে অবশেষে একটা দোকান থেকে আপনার ম্যাচ করেছে, ওখানে আমার পছন্দের জিনিসটা পাওয়া যায়, সময় মতো পাওয়া যায় এবং তারা ভালোভাবে দেয়, দামেও ভালো রাখে। এরপর থেকে আপনি ওই জাতীয় প্রোডাক্ট কিনতে গেলেই ওই মার্কেটে যান, হয় স্বপ্ন, নইলে আগোরা, নইলে ওয়ালমার্ট, এরকম যেটার মধ্যে আপনি যান। এই যে কাস্টমাররা ট্রায়াল এন্ড এরর করতে করতে যেখানে সে ফাইনালি রিইনফোর্সমেন্ট পায়, ওই জায়গাটায় সে থেকে যায়, এটাকে আমরা বলছি ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। তো এইটার থিওরিটা আবিষ্কার করেছেন হলো স্কিনার। থিওরিটা ডেভেলপ করেছেন, আবিষ্কার না, মানুষের মনে তো এটা সবসময় ছিল, বাট সেইটাকে খেয়াল করে উনি নিজের মতো করে একটা মডেল দাঁড় করিয়েছেন, সেটা হচ্ছে স্কিনার। তো স্কিনারের মডেলটা কি ছিল? ওনার সেই যে একটা বক্সের মধ্যে পরীক্ষাটা করেছিলেন, সেই বক্সটার নাম ছিল স্কিনার বক্স। উনি কয়েকটি ইঁদুর নিয়ে পরীক্ষা করেছেন। গেল কোথায়? তো ওনার ইঁদুরের ঘটনাটা ছিল যে উনি একটা ক্ষুধার্ত ইঁদুরকে একটা বাক্সের ভেতরে রেখে দিয়েছেন এবং বাক্সের একটা নির্দিষ্ট জায়গায় প্রেস করলে খাবার পাওয়া যাবে, এরকম একটা সিস্টেম রেখেছেন। তো ক্ষুধার্ত ইঁদুর ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করেছে, দৌড়তে দৌড়তে অবশেষে হঠাৎ করে যেই নির্দিষ্ট জায়গায় প্রেস করেছে, অটোমেটিক্যালি তার সামনে খাবার চলে এসেছে। একটা হয়তো উইন্ডো খুলে তার সামনে খাবার চলে এসেছে। তো খাবার খেয়ে ইঁদুর শান্ত। কিছুক্ষণ পরে ইঁদুর আবার যখন ক্ষুধা লাগলো, সে আবার এরকম খোঁজাখুঁজি শুরু করলো, এদিক সেদিক কোথাও খুঁজে পাচ্ছে না। যতই সময় গড়ায় ততই তার ক্ষুধা বাড়ে, ততই তার মানে ছুটোছুটি বেড়ে যায়। তো আবার ছুটোছুটি করতে গিয়ে ওই জায়গায় তার চাপ পড়েছে, ওটা একটু আনকমন জায়গা, যে কারণে একটু দেরি হয়। তো চাপ পড়ার সাথে সাথেই তার জন্য খাবার চলে এসেছে, সে আবার খেয়ে শান্ত। পরবর্তীতে আবার যখন ক্ষুধা লাগছে, আবার দৌড়াদৌড়ি শুরু করতে গিয়ে তার মনে হলো যে আগের বার কোত্থেকে যেন খাবার এসেছিল, এবার ওই এলাকায় দৌড়াদৌড়ি শুরু করেছে, ওই সাইডটাতে। তো এবার আর বেশি সময় লাগে না, কয়েকবার ওখানে নাড়াচাড়া করতেই জায়গা মতো প্রেস করেছে এবং খাবার চলে এসেছে। এভাবে
পরবর্তীবার যখন তার ক্ষুধা লেগেছে, এখন সে আর মানে বেশি দৌড়াদৌড়ি না করে সরাসরি ওই জায়গায় দৌড় শুরু করছে, শুরুতেই সে পেয়ে গেছে। এবং এর পরবর্তীতে ক্ষুধা লাগলে সে আর দৌড়ায় না, জায়গা মতো গিয়ে আস্তে করে চাপ দেয়। ব্যাস, এখন থেকে ক্ষুধা লাগলে সে আর কোনো দৌড়ঝাঁপ নাই, জায়গা মতো গিয়ে প্রেস করে খাবার নিয়ে খেতে থাকে। এটা থেকে সে ইঁদুরের একটা কাহিনী বের করলো, এটার নাম সে দিয়েছে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। যে মানুষকে যদি তার মানে সমস্যাগুলোর সমাধানটা একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, তাহলে ওই জিনিসটা সে শিখে ফেলে। যেমন ফেসবুক কিভাবে চালাতে হয় এটা মানুষ শিখছে কিভাবে, তার সমাধানটা এখানে আছে। তো এই সমাধান যেহেতু আছে, সেজন্য সে এখানে খোঁজাখুঁজি করতে করতে সে ঠিকই শিখে ফেলছে কিভাবে ব্লক করতে হয়, আর কিভাবে আপনার প্রোফাইল পিকচার ব্লক করতে হয়, এসব তার শেখা হয়ে গেছে। আর অন্যান্য যেটা বললাম, যে কোনো একটা প্রোডাক্ট এটা না ওইটা না, এটা আমার ত্বকের সাথে ম্যাচ করে না, করতে করতে যেটা ম্যাচ করে এখন থেকে সেটা কেনেন। এই টেইলার্স না ওই টেইলার্স না, এই হাসপাতাল না ওই হাসপাতাল না, অবশেষে যে হাসপাতালে ম্যাচ করেছে সেই হাসপাতালে আপনি স্থির হয়েছেন। এটাকেই আমরা বলছি ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এর উপাদানগুলো হচ্ছে রিইনফোর্সিং বিহেভিয়ার, তারপরে এক্সটিংশন এন্ড ফরগেটিং, কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন, রিইনফোর্সমেন্ট শিডিউলস, শেপিং, মাস্ট ভার্সেস ডিস্ট্রিবিউটেড লার্নিং। এই সবগুলোই বোধহয় স্যার আপনার এগুলা কই? কই কেন আসেনি আপনার ওখানে? না স্যার। উম, উম, উম। তো ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এ আমরা যে বিষয়গুলো পাচ্ছি তার মধ্যে রিইনফোর্সিং বিহেভিয়ারটা একটু বলে নেই। আপনি যখন কাস্টমারদেরকে কোথাও একটু সুবিধা দিবেন, তখন কাস্টমার সেই সুবিধাটা পাওয়ার জন্য জিনিসটা প্রক্রিয়াটা একটু কঠিন হলেও সেটা শিখে ফেলবে। বিষয়টা তাই না? যখন 10% ডিসকাউন্ট দিবেন, তবে তাকে অমুক ওয়েবসাইটে ঢুকে তারপর ওখানে একটা লাইক দিয়ে আসতে হবে, তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে। তখন সে ওই ওয়েবসাইটের নামটা খুঁজে নিয়ে তারপর কোথায় প্রেস করতে হবে সেটা করে তারপর অপেক্ষা করে, না হলে আবার আরেকজনকে ফোন দেয়, তুই কি করছিস, তো আমি তো পারি না। এরপরে আবার শিখে নিয়ে তারপর সেখানে প্রেস করে 10% ডিসকাউন্ট পায়, অথবা একটা জিনিস হয়তো সে ফ্রি পাবে। এই কিভাবে ফ্রি নিতে হয়, এই কারণে আপনার নাম ঠিকানা রেজিস্ট্রেশন করেন বা অমুক ওয়েবসাইটে যান, বইটাকে লাইক দেন, এটা সাবস্ক্রাইব করেন, কিছু একটা পাওয়ার জন্য আপনাকে যখন এরকম সুবিধা দেওয়া হয়, ফলে আপনি সেই জিনিসটা শিখে ফেলেন। এটা কনজিউমারদের স্বভাব যে তাকে সুবিধা দিলে সে সেই জিনিসটা কষ্ট করে হলেও শিখে নেয়। Am I clear? Reinforcing behavior. জি স্যার। রিইনফোর্সমেন্ট আবার দুই ধরনের আছে, একটা হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট আর একটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে আপনাকে কিছু পাওয়া, মানে আপনি পাবেন। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে আপনি কিছু ঝামেলা থেকে বাঁচবেন। যেমন আপনাকে বলা হলো যে যদি আপনি টাকা পয়সাগুলো খুচরো নিয়ে আসেন, আর হচ্ছে ক্যালকুলেশনটা নিজে করে নিয়ে আসেন, আপনার কত টাকা হয়েছে সব হিসাব কিতাব নিজে ক্যালকুলেটর দিয়ে করে টরে আনেন, তাহলে আপনি একেবারে আপনার জন্য কাউন্টার আলাদা, ওই কাউন্টারে আপনি টাকা দিতে পারবেন, কোনো সিরিয়াল দাঁড়াতে হবে না। তখন কি করবেন? কষ্ট করে হলেও টাকা ভাঙতি নিয়ে এরপরে ওই মানে ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকেশ বাসায় বসে করে ফর্ম টর্ম ঠিক মতো ফিল আপ করে আপনি যাবেন, জায়গা মতো গিয়ে আপনি খুব সহজে কাজটা করে ফেলবেন। তাহলে আপনি ঝামেলা থেকে বাঁচার জন্য আপনাকে একটা রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে যে এইটা করলে আপনার ঝামেলা মুক্তি। এটাকে আমরা বলছি নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আর পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে আপনি বাড়তি কিছু পাবেন। এটা সকাল 7টায় যদি আপনি অমুক জায়গায় যান, তাহলে আপনার মূল প্রোডাক্টের সাথে একটা অমুক ফ্রি পাবেন। এটা হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট। Am I clear?
জি স্যার। আচ্ছা, এক্সটিংশন এন্ড ফরগেটিং। এক্সটিংশন শব্দের অর্থ কি? স্যার বই এটা। এক্সটিংশন শব্দটা মূলত আপনার কি আসে নাই স্ক্রিনে? জি স্যার আসছে এখন। হ্যাঁ, এক্সটিংশন মানে হচ্ছে নির্বাপন। দেখবেন যে অগ্নি নির্বাপক যন্ত্রের গায়ে লেখা আছে ফায়ার এক্সটিংগুইশার। দেখেছেন কখনো? জি স্যার। এক্সটিংগুইশার মানে অগ্নি নির্বাপক যন্ত্র, সেখান থেকে এক্সটিংশন। এক্সটিংশন মানে নির্বাপন। কনজুমারদের মন থেকে কখনো কখনো নির্বাপিত হয়ে যায়। কখন হয়? সে অনেক কষ্ট করে একটা জিনিস শিখেছে কিন্তু ভুলে যায়। কখন? যেমন এক্সেলের অনেক কাজ আপনি শিখেছিলেন, ভুলে গেছেন। আছে না এরকম? মাইক্রোসফট জি ওয়ার্ডের স্যার। অনেকগুলো কাজ পারতেন, কিন্তু এখন কোথায় যেন কি যেন কোথায় চাপ দিলে যেন হয়, ভুলেই গেছি। The extinction occurs when a learned response is no longer reinforced and the link between the stimulus and the expected reward breaks down. যখন আপনি আগে মানে উপকার পেতেন, এখন আর পান না। আপনাকে আগে বাড়তি কিছু দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। যে কারণে ওই জিনিসটা আপনার কেনাও হয় না, ওইদিকে আপনার যাওয়াও হয় না, যে কারণে আপনার মন থেকে সেটা হারিয়ে গেছে। এটাকে বলা হয় এক্সটিংশন। সুবিধা পেতেন বলে যেতেন, সুবিধা এখন পান না বলে আপনার যাওয়া হয় না। সুবিধা পেতেন বলে সেই ওয়েবসাইটে ঢুকতেন, এখন আর সেই সুবিধাটা ওরা দেয় না, সে কারণে আপনার ঢোকাও হয় না। কারণ সবাই তো একই, ওদেরটায় যাবো কেন? ফলে না যেতে না যেতে ওদের কোথায় যেন কি যেন করতে হয়, ওর লোকটার নাম যেন কি, ওদের প্রোডাক্টের নাম যেন কি, ভুলে গেছেন। এটার নাম হলো এক্সটিংশন। এইটা ঘটে কখন? when consumers become unsatisfied with the service. কোন একটা সার্ভিসের প্রতি সে যখন অসন্তুষ্ট থাকে, তো the link between stimulus and expected satisfaction is no longer reinforced. যে সে ওই স্টিমুলাসটা দেখেও আর আগায় না, কারণ সে আর এরকম প্রত্যাশিত স্যাটিসফ্যাকশন ওখানে পায় না। ওই কত তলায় যেন অফিসটা ছিল, ভুলে গেছেন, কারণ অনেকদিন ধরে অফিসে যান না কেন? কারণ ওরা সার্ভিসটা আর আগের মতো নাই। এগুলোকে আমরা বলছি এক্সটিংশন। তো কনজিউমাররা ভুলে যায় যদি, বা তাদের মন থেকে আউট হয়ে যায় যদি তারা পর্যাপ্ত সন্তুষ্টি না পায়, তাহলে আর ওইটা কাজ করে না। যেমন আমি আস্তে আস্তে ইমো ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? কারণ হচ্ছে যে ইমো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, এটা বাজে। অথচ আমাদের বাংলাদেশের মানুষেরা কেন যেন ইমো ব্যবহার করে, অদ্ভুত। তো আমি নতুন মোবাইল কেনার পরে সেটা আর ইমো ইনস্টলই করি নাই। যদিও আমার কিছু মানুষ আছে যারা ইমো ছাড়া অন্য কিছু চালায় না, না চালাক, সে আমার খুঁজতে হলে দরকার হলে ফোন দিবে, কিন্তু আমি ইমো চালাবো না। তো এই যে পরবর্তীতে ইমোর কোথায় যেন চাপ দিলে কি যেন করতে হয়, আমি কিন্তু ভুলে যাবো এখন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস এক্সটিংশন? নেক্সট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন। তো যখন আমরা আলোচনা করছিলাম ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, যেখানে আপনার ট্রায়াল এন্ড এরর বেসিসে কনজিউমাররা একটা জিনিস চুজ করে বা শেখে। তো এই ট্রায়াল এন্ড এরর টা হয় যদি রিইনফোর্স পায়, আর যদি রিইনফোর্স না পায় তার মধ্যে এক্সটিংশন হয়। আর ফরগেটিং হয় কখন? ফরগেটিং ইজ অফেন রিলেটেড টু দ্য প্যাসেজ অফ টাইম এন্ড দাস ইজ অলসো কল্ড ডিকে। এটা হচ্ছে কোনো অসন্তুষ্টির কারণে না, সময়ের আবর্তে আপনার আর ওদিকে যাওয়ার প্রয়োজন পড়ে না। আগে প্রয়োজন ছিল, গিয়েছেন, হাসপাতালে গিয়ে সন্তুষ্ট পেয়েছেন, অথবা আপনি ভার্সিটিতে যেতেন, আপনার প্রয়োজন ছিল, আপনি এখন পাশ করে ফেলছেন, এখন আর যাওয়া হয় না। এখন কোন স্টেশনে নামতে হয়, মান্ডায়, রিক্সায় কি যেন বলতে হয়, তারপরে এগুলো আপনি আস্তে আস্তে করে ভুলে যাচ্ছেন, কারণ আপনার ওখানে যেতে হয় না। এটাকে আমরা বলছি ফরগেটিং। এই ফরগেটিং কিভাবে দূর করা যায়? মার্কেটার্স ওভারকাম ফরগেটিং বাই কন্ট্রাক্টিং কাস্টমার্স হু স্টপ বাইং দেয়ার প্রোডাক্টস এন্ড গিভিং দেম ইনসেন্টিভস এইমড এট পারসুয়েডিং দ্য কাস্টমার টু স্টার্ট বাইং দ্য প্রোডাক্টস अगेन। এটা হচ্ছে মার্কেটাররা যদি আবার একটু রিইনফোর্সমেন্ট কিছু দেয়, তাদেরকে আবার এখানে আনার জন্য যদি বাড়তি কিছু করে, তখন কাস্টমারদের মধ্যে ফরগেটিংটা দূর হতে পারে।
এর পরের বিষয়টা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন। যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারেন, কাস্টমাররা থাকবে। যদি তাদের সন্তুষ্ট করতে না পারেন, তারা চলে যাবে। মোদ্দা কথা হচ্ছে এটাই। রিটেনশন মানে হলো থেকে যাওয়া, আর স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে থেকে যাওয়ার মূল কার্যকারণ। রিইনফোর্সমেন্ট শিডিউল। শিডিউল মানে তো আমরা বলতে পারি কি, যে এটাকে কি বলে, যে সিলেবাস অথবা যেই ধারাবাহিকতা, যার মধ্যে মানে যেই ধারাবাহিকতা আপনি রিইনফোর্সমেন্টটা কাস্টমারদেরকে দিবেন, তো সেটার ধারাবাহিকতার কয়েকটা পর্যায় আছে বা কয়েকটা শ্রেণী বিভাগ আছে। যেমন আপনি কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট দিতে পারেন, আপনি ফিক্সড রেশিও রিইনফোর্সমেন্ট দিতে পারেন, আর হচ্ছে ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট দিতে পারেন। কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, ফিক্সড রেশিও রিইনফোর্সমেন্ট, ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট। তো কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্টটা হচ্ছে যে যখন আপনার প্রত্যেকটা ট্রানজাকশনেই আপনি রিইনফোর্সমেন্ট পাবেন, প্রত্যেকবার কিনলেই আপনি রিইনফোর্সমেন্ট পাবেন। যেমন ইবনে সিনা বলে যে উম, যে কোনো পরীক্ষা করালেই 25% ডিসকাউন্ট। এটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট। ফিক্সড রেশিও রিইনফোর্সমেন্ট হচ্ছে যে আপনার আহ, একটা রেশিও বলে দেওয়া হয় যে প্রতি 5 বারে একবার আপনি ফ্রি পাবেন, প্রতি 7 বারে একবার ফ্রি পাবেন, এইভাবে রেশিও আপনি বলে দেওয়া আছে। আর ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট হচ্ছে র্যান্ডম বেসিস। হঠাৎ করে জানুয়ারি মাসের জন্য আপনি বিশেষ একটা ডিসকাউন্ট দিলেন, তারপরে আপনার যে রোজার মাসে একটা ডিসকাউন্ট দিলেন, এটাকে আমরা বলছি ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট। ক্লিয়ার রিইনফোর্সমেন্টের বিষয়টুকু, রিইনফোর্সমেন্ট শিডিউলটা? জি স্যার। ওকে। স্যার ভ্যারিয়েবলটা আরেকবার বললে ভালো হতো। ভেরিয়েবল হচ্ছে র্যান্ডম, যখন তখন মানে আপনার খুশি মতো, যখন দেখেন বিক্রি কম হয় তখন একটা রিইনফোর্সমেন্ট দিয়ে দিলেন, আবার ফিরে গেল আপনাদের জন্য সেই মাত্র 1 পয়সা পার সেকেন্ড। অথবা স্যার আপনার, জি, এটা হচ্ছে ভেরিয়েবল তাহলে রেশিও রিইনফোর্সমেন্ট। রেশিও রিইনফোর্সমেন্ট কি রেগুলারই হয়? কোনটা? মানে 5 বার একবার, 7 বার একবার, এটা কি সবসময় চলতেই থাকে? কোনটা ফিক্সড রেশিও রিইনফোর্সমেন্ট? জি স্যার। এটা হয় অনেক সময়, কোনো কোনো ইস্যু বলা আছে প্রতি 100 বা প্রতি 50 বা প্রতি 20-এ, প্রতি 5 কেজিতে, প্রতি 10 কেজিতে। 5 কেজি কিনলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, 500 টাকার মাল কিনলে ডেলিভারি চার্জ ফ্রি সবসময়ের জন্য। এটা হচ্ছে ফিক্সড রেশিও। ওকে। জি স্যার। এরপরে আমরা যাই শেপিং। শেপিংটা খুব দারুণ একটা জিনিস। কাস্টমারকে আগে রেডি করা, কাস্টমারকে আগে রেডি করা মানে আপনি নতুন একটা শপ খুলেছেন, সেই শপে কাস্টমাররা আসবে, আপনি যে স্টাইলে তাদেরকে সার্ভিসটা দেন সেই স্টাইলের সাথে তারা পরিচিত হবে, সেটা তারা পছন্দ করবে, পরবর্তীতে তারা এখানে আসবে। আপনি চাচ্ছেন এটা, প্রথমে তাদেরকে শেখাতে হবে। কিভাবে শেখাবেন? শুধু আসার জন্য আপনি ঢুকলেই ঢুকলেই 1 কাপ চা কেনার দরকার নেই। আমাদের এখানে আসলেই ঢুকলেই সবার জন্য 1 কাপ চা। মানে তাকে আগে রাস্তাটা চিনালেন, কিভাবে আসতে হয়, কোন গাড়িতে চড়ে আসতে হয়, এটা তার মাথায় ঢুকিয়ে দিলেন, তার মধ্যে বিহেভিয়ারটা শেপ দান করলেন। ঢুকতে ঢুকতে একসময় যখন সে রেগুলার আসার অভ্যাস হয়ে যাবে, আস্তে চাটা বন্ধ করলেন, বা চাটা হয়তো চললই, কিন্তু সে এখন শুধুমাত্র চা খেতেই আসে না, আসছি যখন আরো কিছু কাজ করে যাই, হয়তো একটা মিটিং করলাম বা একটা গেট টুগেদার করলাম, অথবা আমার একটা কোনো মানে অ্যানিভার্সারি করলাম। তো আমাদের মানে যে কোনো প্রোগ্রাম করা মানেই তো ওদের একটা লাভ। দুপুরের খাওয়াটা হয়তো এই হোটেল থেকে নিলাম, তো আগে ছিল এই হোটেলে আপনি ঢুকলেই চা, খান বা না খান অসুবিধা নেই। আর এখন হচ্ছে চা খাবেন সমস্যা নেই, আপনি আরো কিছুক্ষণ থাকলেন, ফলে আপনার নিজে নিজেই কিছু কেনা হয়ে গেল। যেমন আমি রিসেন্টলি ইন্টার্নশিপের জন্য সুপারভিশন কোথায় করব, অনলাইনে সুপারভিশন কিছুক্ষণ করতে করতে আর মানে এক পর্যায়ে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হওয়া লাগে।
শেষে আমি ডাক দিলাম যে আমি কিছু দূর আগেই, তুমি কিছু দূর আগাও। মৌচাকে গিয়ে ওইটাকে যেন কি একটা বড় একটা বিল্ডিং আছে, ওদের সামনে খোলা স্পেস আছে দোতলায়, সেই দোতলায় গিয়ে বসি। দেখলাম যে ওদের চেয়ার টেবিল খালি থাকে, আর স্টুডেন্টকে বলি ওখানে আসতে। তো সেও আসে, আসার পর বসে তার খাতা দেখি, আর হয়তো আহ, দুটো কফির অর্ডার দিলাম। তা আমি তার ওই ইন্টার্নশিপ রিপোর্ট দেখছি, আর বসে বসে দুজনে মিলে কফি খাচ্ছি। এই কয়েকজনের ক্ষেত্রে রিসেন্টলি এরকম হয়েছে। তো এই আর কি, যে শেপিংটা হয় যে তাকে ওইটা চেনানোর জন্য যে বাড়তি রিইনফোর্সমেন্ট দেয়া, ওইটার সাথে অভ্যস্ত করানোর জন্য বাড়তি রিইনফোর্সমেন্ট দেয়া, এটা হচ্ছে শেপিং। এম আই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মাস্ট ভার্সেস ডিস্ট্রিবিউটেড লার্নিং। মাস মানে তো বুঝতেই পারছেন যে ব্যাপক, গণ। তো which is termed distributed learning, এটাকে আমরা বলছি should a learning schedule be spread out over a period of time, or should it be bunched up all at once, which is called must learning. আমরা যদি সারা বছরের জন্যই তাদেরকে রিইনফোর্সমেন্ট দেই, তাহলে এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটেড লার্নিং। সারা বছর না, একটা সুনির্দিষ্ট সময়, বড় একটা সময় ব্যাপী। আর যদি আমরা বাঞ্চ আপ করে রাখি যে পুরো সময়, পুরো মানে এটা যে রিইনফোর্সমেন্ট, এটা শুধু রোজার মাসের জন্য, ঈদ ঈদ উপলক্ষে একটা রিইনফোর্সমেন্ট দেবো ব্যাপক, 50% 60% পর্যন্ত ডিসকাউন্ট। অথবা জুন মাসে যখন গরমকাল, মানুষের এই কেনাকাটার এটা কম, অভ্যাসটা কম, ওই সময় আমি একটা ব্যাপক আকারের রিইনফোর্সমেন্ট দিলাম। যেমন ওয়েস্টে দেওয়া হয় যে ব্ল্যাক ফ্রাইডে, 100 টাকার জিনিস দেখে 30 টাকা 20 টাকা দেওয়া হয়। সারা বছর মানুষ বসে থাকে, ওই সময় কিনবো গাড়ি ভরে। অথবা ওরা অনেক সময় যে আহ ওদের যে বড়দিন, যেটা 25শে ডিসেম্বর, সেই দিন উপলক্ষে একটা বড় ধরনের ডিসকাউন্ট দেয়, এটাকে আমরা বলি মাস্ট লার্নিং। ওই ডিসকাউন্ট বা ওই রিইনফোর্সমেন্টে মানুষ অনেক কিছু ওদের প্রোডাক্টের সাথে আবার নতুন করে পরিচিত হয়। আর ডিস্ট্রিবিউটেড লার্নিংটা হচ্ছে আপনার পুরো সময় ব্যাপী, কিনলেই, অথবা প্রতি 3 দিন পর পর একদিন, এগুলোকে আমরা বলছি ডিস্ট্রিবিউটেড লার্নিং। এটা নির্ভর করে আপনি আসলে কোন প্রোডাক্ট বা কোন ধরনের জিনিস কাস্টমারকে শেখাতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি বাঞ্চ আপ দিলে তারা ভালো শিখবে, নাকি ডিস্ট্রিবিউটেড দিলে তারা ভালো শিখবে, এটার উপর নির্ভর করে। তো এই ছিল আমাদের মোটামুটি ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। লাস্ট আরেকটা ছিল অবজারভেশনাল লার্নিং। আমাদের সময় তো ফুরিয়ে আসছে, আপনারা কি এরপরে ক্লাস আছে? জি স্যার। 4:45 বোধ হয়, না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টটা একটু শেষ করি, আর একটু বাকি আছে, ছোট্ট একটা পয়েন্ট। অবজারভেশনাল লার্নিং হচ্ছে দেখে শেখা। দেখেন তো যে বুড়োটা, এই যে গুঁড়ো, দেখে শিখতেছে কিভাবে? তো এখানে আসলে মানে বোঝাচ্ছে যে ছোটরা যখন বড়দের কাছ থেকে কোনো কিছু দেখে, তখন দেখে সে চিন্তা করে আমি যখন বড় হব তখন আমি এরকম করব। অবজারভেশনাল লার্নিং। আপনার এখনো বিয়ে হয়নি, আরেকজনের দাম্পত্য জীবন দেখে আপনি চিন্তা করেন আমার যখন বিয়ে হবে তখন আমি এরকম করব, ওনার কাছ থেকে আমি একটা দারুণ জিনিস শিখেছি, অথবা আমি ভুলেও এই কাজ করব না। এটা হচ্ছে একটা শিক্ষা। তো এই যে আরেকজনেরটা দেখে শেখা, আপনার গাড়ি নাই কিন্তু অমুকে একটা গাড়ি কিনে এমন ভেজালে পড়ছে, আপনি দেখে বুঝলেন যে দূরও, আমি আর যাই করি, নিজের গাড়ি নিজে কিনবো না, উবারে চলবো সব সময়। অথবা একজন একটা গাড়ি কিনে কি যে সুবিধায় আছে, কিছুদিন পর পরই শুধু ঘুরতে যায়, মনে হলো যে আমি যখন একটু পয়সা হবে আমি এখন থেকেই টাকা জমাবো, একটা গাড়ি কিনবো, ফ্যামিলিটা খুব দারুণ হবে। এই যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার মানে লার্নিংটা হচ্ছে অন্যেরটা দেখে, অবজার্ভ করে, সেটাকে আমরা বলছি অবজারভেশনাল লার্নিং। So observational learning is the process through which individuals learn behavior by observing the behavior of others and the consequences of such behavior. মানে অন্যের আচরণ থেকে শেখে এবং অন্যের এই যে
ফলাফলটা সে কি পেয়েছে সেটা থেকে সে শিখে যে সে এত কিছু গেইন করেছে অথবা সে এত কষ্ট করেও কিছুই পেল না, সো আমি ওই লাইনে নাই। এটাই হচ্ছে অবজারভেশনাল লার্নিং। আশা করি ক্লিয়ার হয়েছে। জি স্যার। এজন্যই the advertisers recognize the importance of observational learning in selecting the models they feature in advertisement, whether celebrities or unknowns. অ্যাডভার্টাইজাররা জানে যে আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি এটা কিন্তু শুধু যারা ব্যবহার করবে তাদের জন্যই না, বরং এটা ভবিষ্যতে যারা ক্রেতা তাদের জন্য। সো আমি যে মডেলটা ইউজ করছি সেই মডেল ভবিষ্যৎ ক্রেতাদের কতটুকু পছন্দের সেটা আমার মাথায় রাখতে হবে, কারণ ওরা একসময় আমার ক্রেতা হবে। আমরা আপাতত আজকে এই পর্যন্তই শেষ করব। আজকে সামগ্রিক আলোচনায় কারো কোনো জিজ্ঞাসা আছে কি? আমরা মূলত ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে আমরা দুটো জিনিস বলেছি ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এর। একটা হচ্ছে যে ট্রায়াল অ্যান্ড এরর, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। মানুষ ভুল করে শেখে অথবা না পেতে অবশ্যই যেখানে পায় সেখানে শেখে, আর এই পাওয়াটাকে আমরা বলছি রিইনফোর্সমেন্ট। তো কনজিউমারদের এটা একটা সাইকোলজি। Do you have any question, please? স্যার অবজারভেশনাল লার্নিং এর স্যার শেষে যেটা বললেন যে সম্পর্কটা, এটা একটু বলেন স্যার। আপনি আরেকটু ক্লিয়ার করেন প্লিজ প্রশ্নটা। স্যার শেষে যে কথাটুকু বলছেন ওইটুকু আমি বুঝতে পারি না, নেট প্রবলেম ছিল। স্যার আপনি বলছেন দেখে শিখে এরপরে মার্কেটিং এর ক্ষেত্রে কিভাবে এটা প্রয়োগ করে সেটা বুঝি নাই। আচ্ছা, ও বিজ্ঞাপনের ক্ষেত্রে বলেছিলাম। যখন আপনি বিজ্ঞাপন দিবেন সেক্ষেত্রে আপনি যে মডেল সিলেক্ট করবেন ওই বিজ্ঞাপনে, সেই মডেলটা আপনার হতে পারে কোনো সেলিব্রিটি অথবা অপরিচিত কেউ। এই মডেল সিলেকশনে আপনার মাথায় রাখতে হবে যে এই বিজ্ঞাপনটা আপনি যাকে দেখাচ্ছেন, মানে এখন যাদেরকে আপনি উদ্বুদ্ধ করার জন্য দেখছেন বা দিচ্ছেন, শুধু তারাই কিন্তু বিজ্ঞাপনটা দেখবে না, যারা ভবিষ্যৎ আজকের শিশু, ভবিষ্যতে ঠিক এই প্রোডাক্টটা তার প্রয়োজন হবে। তো ভবিষ্যতের যারা দেখবে তাদেরও যেন এই বিজ্ঞাপনটা একটা মেসেজ দেয়। এই জন্য আপনি মানে কারণ তারাও অবজার্ভ করছে, এখন বিজ্ঞাপন দেখছে, এখন তার প্রয়োজন নাই, বাট ভবিষ্যতে তার প্রয়োজন হতে পারে। তখন এই বিজ্ঞাপনটা যেন তার মধ্যে কোনো নেগেটিভিটি ক্রিয়েট না করে, যাতে ভবিষ্যতে সে দূরে সরে যায়। যেমন এখানে বলা হচ্ছে ইফ এ টিনেজার সিজ অ্যান অ্যাড দ্যাট ডিপিক্টস সোশ্যাল সাকসেস অ্যাজ দ্য আউটকাম অফ ইউজিং এ সার্টেন ব্র্যান্ড অফ শ্যাম্পু, মানে শ্যাম্পু ব্যবহার করে সে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাই তারে চেনে, সে তার চাকরি হয়ে গেছে ওই শ্যাম্পু ব্যবহার করে। তো শ্যাম্পুর ঘ্রাণে ভাইবে বোর্ডের সবাই মাতোয়ারা হয়ে গেছে, চাকরি দিয়ে দিছে। সেই ভদ্রমহিলা কি করবে? she will want to buy it, কারণ সেও সফল হতে চায়। তো এই শ্যাম্পু শুধু সফলরাই ব্যবহার করছে না, যে সফল হওয়ার চিন্তা করছে সেও এরকম একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দেখে সে মানে আগ্রহী হচ্ছে আর কি। তো দেখেন, ইফ her brother sees a commercial that shows a muscular young athlete eating Wheaties, the breakfast is the breakfast of champions, এই প্রোগ্রামের দেখা যায় যে একজন অ্যাথলেট হচ্ছে এটা খেয়ে আসতেছে, he will want to eat it, সেও চাইবে যে আমি ভবিষ্যতে ওরকম ওর মতো অ্যাথলেট হবো, তো আজ থেকেই খাওয়া শুরু করি। এই যে বিজ্ঞাপনে ওই জিনিসটা ইনক্লুড করা হয়েছে ভবিষ্যৎ যারা দেখে তাদের জন্য। এই ছিল মোটামুটি। জি স্যার। যে আর কোনো জিজ্ঞাসা কারো? স্যার লাইসেন্সটা আরেকবার বুঝাইতে পারবেন? লাইসেন্সটা ছিল আমাদের কোন অংশে? স্টিমুলাস না, লাইসেন্সটা ছিল আমাদের স্টিমুলাস বুঝি নাই। জেনারেলাইজেশনে। জি স্যার। হ্যাঁ, স্টিমুলাস জেনারেলাইজেশন মানে হচ্ছে যে ওই জাতীয় জিনিস দেখলেই মানুষ মানে ওর মধ্যে একটা কোয়ালিটি সে চিন্তা করে। যেমন বাংলাদেশে যারা
আপনার কেএফসি চালু করেছে। কেএফসি, এরা তো কেএফসির অরিজিনাল অফিসের কোনো ম্যানেজাররা না, বরং বাংলাদেশি কোনো এক উদ্যোক্তা কেএফসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে যে বাংলাদেশে তারা কেএফসি নাম দিয়ে এই যে ফ্রাইড চিকেন খুলবে, তাই না? তো এই যে কেএফসিটা চলছে, সেই কেএফসিটা কিন্তু অরিজিনাল কেএফসির একটা আবেশ এর মধ্যে কাস্টমাররা পায়, যদিও কাস্টমাররা জানে যে এই কেএফসি আসলে সেই আমেরিকান কেএফসি না, কেনটাকি সাহেবের কেএফসি না, বাংলাদেশের কেউ হয়তো এটা তৈরি করেছে। তারপরও আমাদের দেশের কেএফসি গুলো এত বেশি দামের পরও কাস্টমার পাচ্ছে কেন? কারণ তাদের মধ্যে একটা স্টিমুলাস জেনারেলাইজেশন, কেএফসি নামটার প্রতি একটা যে কোয়ালিটির বিষয়ে জড়িত থাকে, সেই কারণে কাস্টমাররা এখানে আসে। এই যে লাইসেন্সিং করে আনা হলো, এরাই যদি ঠিক সেম সমমানের একটা ফ্রাইড চিকেনের দোকান খুলতো, নাম দিত কুলসুম ফ্রাইড চিকেন, তো আপনি কি মনে করেন যে একই টাকা দিয়ে কাস্টমাররা এখানে খেতে আগ্রহী হতো? No, sir. কেএফসির চেয়েও আরো ভালো মানের কিছু সেবা দিয়েও কেএফসির সমমানের দাম কি তারা চার্জ করতে পারতো? মানুষ খেত না স্যার। না। No, কেএফসির যে একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে, স্টিমুলাস জেনারেলাইজেশনের মাধ্যমে ওটা ক্রিয়েট হয়েছে। এই জন্যই অনেকে কি করে, নিজের ব্র্যান্ড তৈরি করার ঝুঁকি না নিয়ে ব্র্যান্ডেড কিছুকে লাইসেন্সিং করে বাজারে শুরু করে। ফারহা, ক্লিয়ার হয়েছেন? জি স্যার। Thank you for your question. Any other question from anyone, please? কারো কোনো কোশ্চেন নেই?